দেখছেন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ভোটের নানা সমীকরণ মিলাচ্ছিলাম। আমাদের বিভিন্ন বিভাগ থেকে 5 বিভাগ থেকে আমাদের সঙ্গে আমাদের অতিথিরা যুক্ত হয়েছেন। আমার সাথে আমার 2 সহকর্মীও রয়েছে। আমরা আসলে নানা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, ভোটের নানা সমীকরণ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল স্টুডিও থেকে গণমাধ্যম কর্মী অনিকেত মাসুদ। আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং বরিশালের সংকট সম্ভাবনা এবং কিছুক্ষণের মধ্যেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা কিংবা নানা রকম বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। অনিকেত মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আপনার কাছে জানতে চাই শুরুতেই যে বরিশালে নানা রকম নাগরিক সংকট রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আসলে ভোট, অর্থাৎ রাত পোহালেই সকালে ভোট, 7:30 থেকে নির্বাচন শুরু হবে। আমরা নানা রকম শুনতে পাচ্ছি, নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগ যে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। অনেক রাজনৈতিক দল বলছে যে অতীতের মতো নির্বাচন হতে পারে। হ্যাঁ, এই ধরনের সংকটের কথা বলছে, অনেকে অভিযোগ করছে। আপনার কাছে একটু জানতে চাই যে বরিশাল বিভাগ নিয়ে যদি জানতে চাই, তাহলে আসলে নির্বাচনের পর্যবেক্ষণটা আপনি কিভাবে করবেন? ধন্যবাদ বরিশাল থেকে আমাকে যুক্ত করার জন্য। আমি যদি আপনাদেরকে প্রথম বরিশাল 6 আসনের আলাপ করি, তাহলে দেখা যাবে যে বরিশাল 6 আসনে, বরিশাল 6 সহ বরিশালের বিভাগের 21 আসনই নির্বাচনী যে প্রচারণা তা খুবই সুন্দরভাবে হয়েছে। প্রার্থীরা, সমর্থকরা, কর্মীরা খুবই সহনশীলভাবে এই নির্বাচনী প্রচারণা করেছেন। কিন্তু শেষ মুহূর্তে এসে বরিশালের 2টি আসনে, বরিশাল জেলার 2টি আসনে এবং বিভাগ জুড়ে আরও কয়েকটি, হাতে গোনা কয়েকটি আসনে সমর্থকদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে আপনার ভোটারদের ভয়ভীতি দেখানো এবং নেতাকর্মীদের প্রচারণা শেষে অন্যান্য কাজে বাধা প্রদানের অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। কিন্তু এছাড়া সার্বিক যে পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি খুবই ভালো। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনরাত মহড়া দিচ্ছে নগরগুলোতে এবং ভোট সুষ্ঠু করতে তারা যেসব আয়োজন করেছে, সেই আয়োজন অতীতের রেকর্ড ভেঙে দিয়ে দেবে বলে জানিয়েছেন আমাদের রিটার্নিং কর্মকর্তা। আমরা দেখতে পেয়েছি বরিশাল নগরী, বরিশালের আশপাশের জেলার সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আছে। তো এক্ষেত্রে বলা যায় যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে নির্বাচনী যে পরিবেশ তা খুবই সুন্দর অবস্থায় আছেন। এখন বাকি দায়িত্বটুকু হচ্ছে নির্বাচনের মাঠে যে প্রার্থীরা থাকবেন এবং প্রার্থীদের পাশাপাশি তাদের যে নেতাকর্মী থাকবেন, তাদের পরবর্তী কার্যক্রমের উপর নির্ভর করবে ভোট কতটা সুষ্ঠু হবে। আসলে দেখা যায় কি, ভোটের মাঠে আপনার মারামারি, হাতাহাতি এগুলো একটি নির্বাচনী ঐতিহ্য হিসেবে আমাদের এই দক্ষিণ অঞ্চলে প্রচলিত হয়ে আসছে। তো সেই অনুপাতে আমরা ভোটের দিন বিচ্ছিন্ন 2-1টি ঘটনা দেখতে পারি। যদি এক্ষেত্রে প্রার্থীরা এবং তার কর্মীরা অনেকটা সহনশীল হয়, নির্বাচনী প্রচারণাকালীন সময় যেমন ছিলেন, তাহলে যে কোনো সংঘর্ষ এড়ানো যেতেই পারে। আর এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর অবস্থানে আছেন। তারা বলছেন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তারা 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে সেই অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য প্রস্তুত আছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা টহল বৃদ্ধি করছে, সিসি ক্যামেরা স্থাপন করেছে। মোটা দাগে কোনো অসঙ্গতি দেখতে পেয়েছেন কিনা আপনি? অসঙ্গতির কথা যদি বলতে চাই, তাতে খুব মার্ক করে বলার মতো তেমন নাই। তো আমরা কিছুক্ষণ আগে আমি বরিশালের শহরতলির 2টি কেন্দ্র ঘুরেছিলাম। একটি হচ্ছে জালকাঠি 2 আসনের তিমিরকাঠি কেন্দ্র, আরেকটি হচ্ছে বরিশাল 6 আসনের বাকরকাঠি কেন্দ্র। তো আমি এই 2 কেন্দ্রে গিয়ে রাত 11:30-12টার দিকে দেখেছি যে কেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ঘুরঘুর করছিলেন। তারপর ওই কেন্দ্রের যে গেট, সেই গেট পেরিয়ে কিছু লোকজন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতেও আমরা দেখেছি। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই এত রাতে কেন এই কেন্দ্রে প্রবেশ করলেন? তারা বলল যে আমরা নির্বাচনী যে পুলিং এজেন্ট, সেই পুলিং এজেন্টের কার্ড সংগ্রহ করার জন্য আমরা প্রবেশ করেছি। তো আমি মনে করি যে সারা দিন যেমন নিরাপত্তা বলা ছিল, এই গভীর রাতেও শহরতলির বাইরে যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোতে নিরাপত্তাও জোরদার করা উচিত। তো সার্বিকভাবে আমি আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি দেখছি, তাতে আমরা আশা করতেই পারি যে খুবই সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন। এখন পর্যন্ত কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন না। আমরা আবারও আপনার কাছে ফিরবো, একটু খুলনার পরিস্থিতি আমরা একটু শুনে আসতে চাই। সহকর্মী আমিরুল ইসলাম সেখানে রয়েছেন। আমিরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, সারাদিন নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগ তো রয়েছেই, কালো টাকার দৌরাত্ম্য, এসব বিষয় নিয়ে আসলে আমরা গণমাধ্যমে অনেক খবর দেখেছি। জানতে চাই একটু খুলনার পরিস্থিতি কীরকম? আর কয়েক ঘন্টা পরই হচ্ছে ভোট শুরু হবে।
আপনার কাছে কোনো রকম অসঙ্গতি এখন পর্যন্ত ধরা পড়েছে কিনা, কিংবা মোটা দাগে আপনি কি দেখছেন? বলা যায় যে একেবারে অনেকটাই শুনশান নীরবতা, বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে। এবং খুলনায় যে নগরী এবং জেলার যে সড়কগুলি রয়েছে সেখানে শুধুমাত্র মাঝে মধ্যে যে অনুমোদিত যে যানবাহনগুলি সেগুলোর দেখা মিলছে। বিশেষ করে প্রশাসনের যে যানবাহনগুলো রয়েছে, নিরাপত্তার দায়িত্ব যারা তারা নিয়োজিত রয়েছে, তারাই যানবাহন দেখা মিলছে। এবং এখন পর্যন্ত যে খুলনার যে মহানগরী জেলায় যে 8টি যে আসন রয়েছে, সংসদীয় আসন, সেখানে বলা যায় 840টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে যে উপকরণগুলো যথাসময়ে পৌঁছেছে এবং এখানটায় কেন্দ্রগুলো প্রস্তুত করেছে। কেন্দ্রে ভোট গ্রহণ যারা করবেন তারা কিন্তু কেন্দ্র প্রস্তুত করেছে এবং কেন্দ্রের দায়িত্ব যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তার যে বলয়, সে নিরাপত্তায় বলয় তৈরি করেছেন। সেই সঙ্গে যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা রয়েছেন নৌ সদস্য এবং সেনা সদস্য, তারা কিন্তু টহল জোরদার করেছেন। এবং এখানটায় একটা বিষয় থাকছে, এখন পর্যন্ত ওরকম কোনো খুলনায় অপ্রীতিকর ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা এখন না ঘটলেও একটু আতঙ্ক আছে, বিশেষ করে কেন্দ্রগুলোতে বিশেষ করে স্থানীয় জেলার কেন্দ্রগুলো আপনি অপ্রত্যাশিত সংশয় বা আতঙ্কের কথা বলছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সাথে আরো দুই সহকর্মী আছে, তারা নিশ্চয়ই কথা বলবেন। আরো খুলনার আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সাথী, আর একটা বিষয় 6 ঘন্টা বাকি ভোটের। জি। তো এই মুহূর্তে যেই পরিস্থিতি আমরা ভোটের মাঠে দেখতে পাচ্ছি, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু পুরোপুরি শিথিল নয়। এই হ্যাঁ। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কি হবে আগামীকালকের আমরা ভোট? খুলনাতে এবং ছিলাম, আমাদের সহকর্মী সেখানকার খবর দিলেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর থাকার পরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং একই সাথে এবং পরিস্থিতি কিন্তু ভোটের দিক থেকে উদ্বেগ ও সতর্কতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যেমনটি দেখছিলাম, আমি একটু রংপুরে যদি ঘুরে আসতে চাই, যে রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে সেটি যদি জানি। যে রংপুর অঞ্চলে এই মুহূর্তে আমি যদি জানি যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 4546টি এবং এর মধ্যে 2561টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে, যা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের জন্য বড় চ্যালেঞ্জ নির্দেশ করছে। তো এর মধ্যে 827টি কেন্দ্র উচ্চ ঝুঁকিপূর্ণ, যেটি আমরা জেনেছি ইতিমধ্যেই। তো এই যে আইন শৃঙ্খলা বাহিনী এগুলোর জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আমরা জানবো। জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন আমাদের সঙ্গে, একে মইনুল হক। আপনার কাছে জানতে চাইবো যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সাধারণত এমন জায়গায় যেখানে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে, তো সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কি তৈরি হয়েছে কিনা ইতিমধ্যে, কী ধরনের আশঙ্কা করছেন আপনারা, সেটি যদি বলতেন বিস্তারিত। ধন্যবাদ আবারও যুক্ত করার জন্য। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যেটা দিনেও দেখেছি, সন্ধ্যার পরে রাত্রে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি যে তাদের টহল অব্যাহত রয়েছে কেন্দ্রগুলোতে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা মানে দায়িত্বে কিছুটা বাড়ানো হয়েছে। কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন জায়গায় যে একটা গুজবের মতন কিংবা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো উঠে আসছে, এতে কিন্তু একটা আশঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে যে কালকে এই নির্বাচন, মানে আজকে যে নির্বাচন হতে যাচ্ছে কয়েক ঘন্টা পরে, এই নির্বাচনের পরিবেশ কিন্তু মানে একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে যে আদৌ এই পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা। এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কয়েক স্তরের যে মনে করেন যে এখানে সেনাবাহিনী রয়েছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, আনসার বিডিপি রয়েছে, সাদা পোশাকধারী নানান বাহিনীর সদস্যরা রয়েছে, তারা টহল দিচ্ছে। ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রয়েছে, শর্ট ট্রায়াল কোর্ট রয়েছে, সবই তো রয়েছে। কিন্তু মানে নানান কারণে মানে যেহেতু প্রার্থীরা একে অপরের সঙ্গে একটা হাড্ডাহাড্ডির লড়াইয়ের যে একটা অবস্থান মাঠে তৈরি হয়েছে, এই অবস্থানটাকে কেন্দ্র করে মানে পরস্পর একটা বিরোধী অবস্থান বা পরস্পর একটা অসহিষ্ণু কিন্তু একটা সেন্টিমেন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে বা একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। এই আশঙ্কার জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে শুধু ধারণা নয়, আমরা অনেক গণমাধ্যম কর্মীরাই কিন্তু আমরা নিজেরাও একটু নানান বিষয়গুলো পর্যালোচনা করছি যে নির্বাচনের মাঠ সত্যি সত্যি শান্তিপূর্ণ থাকবে কিনা, শান্তিপূর্ণভাবে ভোট শেষ করে এর ফলাফল সুষ্ঠুভাবে ঘোষণা করা যাবে কিনা, এটার কিন্তু এই আশঙ্কাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এবারের নির্বাচনে জাতির প্রত্যাশা ছিল এবং এই 24-এর গণ অভ্যুত্থানের পর একটা বড় প্রত্যাশা ছিল যে একটা অ্যাকাউন্টেবল নির্বাচন হবে, পিসফুলি
এবং সেটি হবে মাঠে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে সৌহার্দ্য শ্রদ্ধাবোধ একটি থাকবে। কারণ বিগত দিনের যে পরিস্থিতি সেটি কাটিয়ে যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন উৎসব মুখর করতে হয়, উৎসবের রঙে রসে যদি সেই নির্বাচনকে ভরিয়ে তুলতে হয়, আবিরের রং যদি মাখতে হয়, এটি হৃদয় থেকে আসতে হবে, এটি মাথা থেকে আসলে হবে না। কারণ অলরেডি তারা নির্বাচনের মাঠে প্রতিপক্ষ একে অপরকে বিষোদ্গার নানান অভিযোগে তাদের মাথা অলরেডি গরম হয়ে গেছে। তাই মনে করব প্রত্যাশা তারপরও থাকবে আমাদের যে আবিরের রঙে রাঙিয়ে উঠুক নির্বাচনের মাঠ এবং সুষ্ঠু আনন্দমুখর পরিবেশে একটি নির্বাচন হোক, যাকে আমরা বলবো উৎসবের ভোট। জি, আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি একটি সুন্দর ভোটের উৎসবের মাধ্যমে আমরা একটি নির্বাচন দেখতে পারবো। এই মুহূর্তে সিলেট শহর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, আপনার কাছে জানতে চাইবো যে সিলেটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং সিলেটে ভোটের মাঠে শেষ মুহূর্তে ঠিক 6 ঘন্টা 12 মিনিট 5 সেকেন্ড বাকি আছে এই মুহূর্তে। তো এই যে শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এবং আমরা কিন্তু বিভিন্ন অনলাইনে জানতে পারছি যে সিসিটিভি ক্যামেরা চুরির একটি অভিযোগ কিন্তু আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। ভোট কেন্দ্র থেকে এই মুহূর্তে শেষ সময়ে সিসিটিভি ক্যামেরা চুরি হচ্ছে, সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে সিসিটিভি ক্যামেরা সরানো এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি আসলে আগামীকালকের সকালে কতটুকু আসলে সুষ্ঠু এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট আমরা দিতে পারবো সে বিষয়টি নিশ্চিত করতে পারবে, সেটি যদি সার্বিকভাবে বলতেন। এই মুহূর্তে আসলে সিলেটের পরিস্থিতি আপনি কি দেখছেন? সূত্র ধরে বলি, এখনো রাতের অন্ধকারের আরো কয়েক ঘন্টা বাকি, অর্থাৎ চুরির যে আশঙ্কাটা সেটি কিন্তু এই অন্ধকারে থেকেই যাচ্ছে এবং তার কিছুটা সিমটম আমরা পেয়েছি সিলেটে কয়েক ঘন্টা আগে একটি কেন্দ্রে, অর্থাৎ ব্লুবার্ড স্কুলের একটি কেন্দ্রে কিন্তু কিছু লোক প্রবেশের চেষ্টা করেছিলেন। সেখানে বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা সেখানে ছুটে গেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে গেছেন, পরে যার কারণে সেই প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি। এ ধরনের আশঙ্কাও এখানে আছে। এছাড়াও আরেকটি কেন্দ্রে আমরা দেখেছি শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের, সেই কেন্দ্রেও তিন যুবককে কিন্তু পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল কিংবা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযোগ ছিল, তারা আসলে সন্ধ্যার পর অর্থাৎ অন্ধকারে কেন্দ্রে ঢুকেছেন এবং সেখানে আসলে কক্ষে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। তারা যদিও দাবি করেছেন যে তারা পর্যবেক্ষক কার্ডধারী ছিলেন। তবে আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন আসলে রাতের বেলা আসলে পর্যবেক্ষকদের খুব একটা সেখানে যাওয়ার কথা নয়, সে ধরনের তথ্য আমাদেরকে জানিয়েছেন। পরে উত্তেজিত জনতা, দলীয় কর্মী এবং আসলে এখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আসলে তাদেরকে আটক করে নিয়ে যায়। তো এছাড়াও বালাগঞ্জ সহ বেশ কিছু জায়গায় এরকম এক ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সেসব ঘটনা শোনার সাথে সাথে তাৎক্ষণিক রেসপন্স করছে এবং সেসব জায়গায় যাচ্ছে এবং পুলিশ, বিজিবি, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরাও আসলে পুরো নগরীতে টহল দিচ্ছেন, এখনই দিয়েছেন। যদিও রাতের এই ভাগটায় এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ শুনশান নীরবতা। নগরীর জিন্দাবাজার পয়েন্টে আমরা রয়েছি, বলা যায় কয়েকটি প্রাণকেন্দ্রের একটি পয়েন্ট। তো সব কিছু মিলিয়ে এখন এক ধরনের নীরবতা বিরাজ করছে। তবে রাতের আধারের যে সংখ্যাটা সেটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং প্রার্থীরাও এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রার্থীরা, তাদের এজেন্টরা কিংবা সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে তারা অভিযোগ জানাচ্ছেন, নানা ধরনের অপকর্ম, নাশকতা কিংবা অপচেষ্টার অভিযোগ করে যাচ্ছেন। এছাড়াও এর আগের দিনভর আমরা দেখেছি বিএনপি, বিশেষ করে জামাত ইসলামের সিলেটের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিএনপি আসলে পরবর্তীতে সেসব অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে এবং পাল্টা অভিযোগ করেছে। তো এরকম অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে একটা উত্তেজনা তো ছিলই দিনভর। তো সন্ধ্যার পর পরিস্থিতি আসলে অন্যরকম হয়ে যায়, সন্ধ্যা যেটি হয়ে গেছে এবং বলা যায় যে কেন্দ্রে কেন্দ্রে, সকল কেন্দ্রে নয়, বেশ কিছু কেন্দ্রে বেশ কিছু উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যে ঘটনাগুলো আমি বলছিলাম। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এর চেয়ে বাড়তি কোনো ধরনের নাশকতার ঘটনা সিলেটে আমরা শুনতে পাইনি। জেলা প্রশাসক সহ পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন তারা আশ্বস্ত করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে যে যাতে তারা সুষ্ঠুভাবে
ভোট আয়োজন করতে পারেন? যে জি, আপনি থাকুন আমাদের সঙ্গে দেখেছেন প্রত্যুষ তালুকদার, আমরা আবার নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। সাথী, আমরা কিন্তু যেটি শুনছিলাম এই যে নানা রকম সিসিটিভি ক্যামেরা চুরি এবং সিলেট 6 আসনে কিন্তু আপনি যেটা দেখবেন যে বিএনপি প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন। তো এই যে আইনি প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সহকর্মী কিন্তু বলছিলেন নেতাকর্মীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের যে বিষয়টি আমরা আরো জানবো। এই পর্যায়ে আমরা খুলনা থেকে আমাদের এক সহকর্মী আমিরুল যুক্ত আছেন। আমিরুল, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগের অবস্থা, সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ এসেছে এবং আমরা যেটা বলি যে রাজনৈতিক শক্তির প্রয়োগ দেখা যায় ভোটের মাঠে এবং একই সাথে কালো টাকার যে দৈরাত্য, এবং আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের বেশ কিছু অসাধু উপায় অবলম্বন করছেন ভোটারদের কাছে ভোট কিনে নেওয়ার জন্য। আমি জানতে চাইবো খুলনার কি অবস্থা, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের মাঠের কি অবস্থা এবং কেন্দ্রগুলোর অবস্থা একটু আমাদের জানাবেন। আপনি জানেন যে খুলনার যে 6টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু যে জেলার যে 4টি উপজেলা রয়েছে এবং 4টি উপজেলা কিন্তু একেবারে দুর্গম এলাকা, উপকূলীয় এলাকায়, সুন্দরবন লাগোয়া। কারণ এখানটায় কিন্তু যে ওই রকমভাবে যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি। বিশেষ করে খুলনার যে ডাকো, পাইকগাছা, কয়রা রয়েছে এই স্থানগুলিতে, তার কারণে এই দুর্গম এলাকাগুলিতে যে নিরাপত্তার যে বিষয় রয়েছে, বিশেষ করে ভোট গ্রহণকারী ভোটের উপকরণ এটা ঝুঁকির মধ্যে থাকছে এবং এখানটায় রয়েছে বিশেষ করে যে প্রার্থীদের সমর্থকদের মধ্যে যে চাপা উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে যে অসৎ উপায় ভোট প্রয়োগ বা কেন্দ্র দখলের একটা অভিযোগ কিন্তু রয়েছে। বিশেষ করে দেখেছি যে বিভিন্ন প্রার্থীর যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু কেন্দ্র সংলগ্ন এলাকায় অবস্থান করেছেন বা অবস্থান নিয়েছেন যাতে কেউ অসৎ উপায় অবলম্বন করে কোনো রকম প্রবেশ না করতে পারে বা কেন্দ্রের প্রভাব বিস্তার করতে না পারে। যে খুলনায় যে দু একটা ছোটো ঘটনা যে নাই এমনটি বলা যাবে না। বিশেষ করে যে ছোট ঘটনা, যা প্রার্থীদের উত্তেজনা, এটা কিন্তু হয়েছে এবং এখানটায় থাকছে যে খুলনার যে 5 আসনের প্রার্থী যে ছিলেন জামায়াতে ইসলামের যে কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু বিগত সময় অভিযোগ করেছেন যে কালো টাকার বাণিজ্য হচ্ছে বা নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলছে, এরকম অভিযোগ তো বলা যায় হরহর্ষ হামেশাই রয়েছেন। এবং এখানটায় যারা প্রার্থীরা যেমনদের সমর্থকরা যেমন উত্তেজনা বিরাজ করছে ও কিছুটা অনুরূপভাবে থাকছে যে অনেকটাই যেহেতু উপকূলীয় এলাকা, দুর্যোগপূর্ণ এলাকায় রয়েছে কেন্দ্রগুলি, সেই সব স্থানগুলোতে কিন্তু অনেকটা বলা যায় যে যারা অবস্থান করছেন বা আছেন তারা কিন্তু অনেকটাই যে ঝুঁকির মধ্যে থাকা বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থাকা। এবং প্রশাসনের পক্ষ থেকে খুলনার যে রয়েছেন বিশেষ করে যে 6টি আসন রয়েছে, 6টি আসনের যে দায়িত্ব রয়েছে প্রায় 18,000 নিরাপত্তা বাহিনী যারা নিয়োজিত রয়েছেন এবং এখানটায় শুধুমাত্র আনসার সদস্য যারা রয়েছেন, অনুরূপভাবে সেনা সদস্য, নৌ সদস্য, বিমানবাহিনী সদস্য, বিজিপি এবং র্যাব সদস্য, পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা বলছেন যে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন সেই ব্যবস্থা, যেমন ভোটাধিকার প্রয়োগ ব্যবস্থা কেন্দ্রগুলিতে অনুরূপভাবে থাকছে। যে বিশেষ করে যে ভোট কেন্দ্রে আসার যে বিষয়টা, যে স্ট্রাইকিং ফোর্সগুলো রয়েছেন তারা যে সর্বাত্মক যে সহযোগিতা, সেই সহযোগিতা আশ্বাস দিচ্ছেন এবং ভোট কেন্দ্রে আসার জন্য যে ভোটারদের আহ্বান করছেন এবং এখানটায় যে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা দাবি করা হচ্ছে এবং খুলনার যে 38টি জন প্রার্থী রয়েছে এবং 6টি আসন, এখান থেকে 6 জন প্রার্থী নির্বাচিত হবেন এবং 21 লক্ষাধিক যা ভোটার রয়েছেন তারা 840 কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এই ভোট সম্পন্ন হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনি আমাদের সাথে থাকুন এবং খুলনা বিভাগে ভোটের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বশেষ তথ্য আমাদের দিবেন। রেদন, আমরা যে চিত্র দেখতে পাচ্ছিলাম, এই যে ঝুঁকিপূর্ণ বা দুর্গম এলাকার যে ভোট কেন্দ্রগুলোর কথা বলা হচ্ছিল, এটা কিন্তু আমরা আগে থেকে জানি, কারণ মোট ভোট কেন্দ্রের 50 ভাগের কিন্তু এই ঝুঁকিপূর্ণ এলাকা এবং আমাদের নির্বাচন কমিশন বলছে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি বিষয়, এখন পর্যন্ত বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। অর্থাৎ সকাল থেকে আমরা পাল্টা অভিযোগ শুনেছি, কালো টাকার দৌরাত্মের বিষয়টি এসেছে গণমাধ্যমে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় রকমের আমরা দেখিনি যে কোথায় কোনো বড় রকমের দুর্ঘটনা ইস্যু তৈরি হয়েছে। মোটামুটি স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত চলছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতো। নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছে রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব হবে না। জি, মানে রাজনৈতিক দলগুলো তো বটেই, সেই সাথে ভোটার এবং
সার্বিকভাবে যারা দায়িত্বে রয়েছে, নিয়োজিত আছেন, হ্যাঁ। হ্যাঁ দায়িত্বে নিয়োজিত রয়েছে, তাদেরও আসলে কিছু দায়িত্ব কর্তব্য আছে। সবাই মিলে যদি একটি সুষ্ঠু ভোট নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাহলে একটা আমরা সুষ্ঠু নির্বাচন পাবো। আমরা একটু আবারও বরিশালে চলে যেতে চাই। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন গণমাধ্যম কর্মী অনিকেত মাসুদ। অনিকেত মাসুদ, আপনি এর আগে বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। এখন পর্যন্ত আপনি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বড় আকারে আপনার চোখে ধরা পড়েনি। আগামীকালকের নির্বাচনে আমি যদি বলি, বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আমরা অনেক সময় দেখি না যে নির্বাচনের মাঝখান থেকে অনেক রাজনৈতিক দল সরে আসে। বরিশালে কি এমন কোনো সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা আসলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ বরিশালে যে অতীতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি যে ভোটের মাঝামাঝি সময় গিয়ে অনেক হেভিওয়েট নেতারাও ভোট বর্জন করেছেন। তো এই সম্ভাবনা আসলে এই নির্বাচনেও থেকে যায়। কিন্তু আপনার ভোট বর্জন করার যে ম্যাসিভ যে কারণ, যে গুরুত্বপূর্ণ যে কারণ, তা আমরা আজ পর্যন্ত আর কি ভোট বর্জন করার মতো কোনো কারণ ঘটতে দেখি নেই। আমরা যে অভিযোগগুলো পেয়েছি তার মধ্যে নেতাকর্মীদের নির্বাচন সংশ্লিষ্ট কাজে বাধা প্রদান এবং ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়েছে, এরকম দু একটি আসন থেকে দু তিনটি, হাতে গোনা কয়েকটি আসন থেকে আমরা এরকম অভিযোগ পেয়েছি। কালো টাকার ছড়াছড়ি বা ভীতি প্রদর্শন মারাত্মক আকারে এই আচরণগুলো আমরা দেখিনি। তো ধরেন কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু দেখিয়ে তো আপনার প্রার্থীদের ভোট বর্জন করতে হবে। তো আজকে রাত পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি যে যে কারণগুলো কালকে বড় আকারে মোটা দাগে বড় বড় রাজনৈতিক দলগুলো কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে আগামীকাল, আপনার কাছে কি মনে হচ্ছে? মানে বিএনপি জামাত তো রয়েছেই, সাথে আর কারা কারা? দল সমর্থিত যে প্রার্থীরা আছেন, জি জি জি, এর বাইরে আসলে মোটা দাগে আমি যা দেখি, এর বাইরে রাজনৈতিক দল যারা আছেন ইসলামী আন্দোলনের দুই একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে, আর দু তিনটি আসনে আপনার বিদ্রোহী প্রার্থী, তিনটি আসনে বিদ্রোহী প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই বিদ্রোহী প্রার্থীরা বরিশাল 1 আসনে বিএনপির বিপক্ষে একজন বিদ্রোহী প্রার্থী আছেন, যিনি সরাসরি বিএনপির ভোট ব্যাংকে একটি গুরুত্বপূর্ণ আঘাত হানবেন বলে আমরা মনে করি। আর 2 জন আছেন বরিশাল বিভাগ জুড়ে বিদ্রোহী প্রার্থী, যারা হচ্ছে বিএনপির, কিন্তু 11 দলের প্রার্থীর বিপক্ষে তারা নির্বাচন করছেন। তো এক্ষেত্রে আসলে বলা যায় যে এই 3 জন আছেন বরিশালে বিদ্রোহী প্রার্থী, তারা মূলত আর কি লড়াই টিকবে। বাসদের অবস্থা কি যদি জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল নগরীতে বাসদের অবস্থা বলা যায় যে মোটামুটি ভালো। তো আর জেলা বরিশাল সদর 5 আসনের বাইরে বাসদের অবস্থান গুরুত্বপূর্ণ না বলে আমরা জেনেছি, কিন্তু বরিশাল 5 আসনে বাসদের যে ডাক্তার মনীষা চক্রবর্তী আছেন তার অবস্থান মোটামুটি দাগে বলা যায় যে ভালো। এখানে মুজিবুর রহমান সরোয়ার খুব নির্বিঘ্নে আছেন, যেহেতু এই আসনটি বরিশালের বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। কিন্তু তারপর যদি আমরা আলোচনায় কারো নাম আনতে চাই, তাহলে বলা যেতেই পারে যে মনীষা একটি কি বলে যে সম্ভাবনার দুয়ার খুলতে পারে। তারপরে আছে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তারও একটা ভোট ব্যাংক আছে। তো দেখা গেল যে দ্বিতীয় অবস্থানে যে কে থাকবে এই আসনে তা বলা অনিশ্চিত, কিন্তু ডাক্তার মনীষা বাসুদের প্রার্থী, তিনি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবেন এই নির্বাচনে, অন্তত এই আসন থেকে, তা আমরা বলতেই পারি। জি, তার মানে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই বিভিন্নভাবে ভোটারদের টানার চেষ্টা করছে। বিএনপির কি জেতা কঠিন হয়ে যাবে জামায়াতের সাথে, মানে 11 দলীয় জোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কারণ তাদের বিদ্রোহী প্রার্থী রয়েছে? অনিকেত মাসুদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আচ্ছা, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে আমরা আসবো। আমরা একটু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আসলে জানতে চাই। আমাদের সহকর্মীরাও কথা বলছিলেন, এখন পর্যন্ত আপনার কি মনে হয়েছে সাথী যে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে? আপনি একটু আগে একটি আমাদের অতিথি ভোট ব্যাংকের কথা বলছেন, আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক, এটি কিন্তু একটি বিশাল ভোট ব্যাংক, এবং এই যে রাজনৈতিক সমীকরণ বা কারা আসলে কালকে মানে আজকের নির্বাচনে সরকার গঠন হবে, তার একটি বড় অংশ নির্ভর করছে এই ভোট ব্যাংকটা কোন পক্ষের সমর্থন পাবে তার উপর নির্ভর করছে অনেকখানি।
এবং সেই সঙ্গে কিন্তু আমরা জানি যে শেষ মুহূর্তের যেই সমীকরণ সেটাই কিন্তু আসলে বলে দেয় যে আগামীকালকের পরিস্থিতি আসলে কি দাঁড়াবে। আমরা যদি একটু নড়াইলে চলে যেতে চাই, যে নড়াইলের পরিস্থিতি আমরা যেমন বিভিন্ন জেলা থেকে জানছিলাম, নড়াইলে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ফরহাদ খান। ফরহাদ খান, আপনার কাছে জানতে চাইবো যে নড়াইলে এই মুহূর্তে পুরো শহরের অবস্থা ভোটের ঠিক 6 ঘন্টা আগে কেমন দেখছেন, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, এবং এই যে সিসিটিভি ক্যামেরা চুরি বা ভোট ব্যাংক বা কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েছে কিনা, এই মুহূর্তে আসলে কেমন পরিস্থিতি দেখছেন নড়াইলে সার্বিকভাবে জানাবেন। জি, যেমন যে বিষয়গুলো বলছিলেন যে নড়াইলের এই মুহূর্তের পরিস্থিতি বা খুবই সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে, কোথাও কোনো অভিযোগ বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেই বিষয়গুলো লক্ষ্য করা যায়নি বা প্রশাসনের পক্ষ থেকেও আমাদের এমনটি জানানো হয়নি। নড়াইলের 2টি সংসদীয় আসন 8 জন করে এখানে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখনো পর্যন্ত নড়াইলের যে পরিবেশ রয়েছে তা খুব সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে। এখানে যে রিটার্নিং কর্মকর্তা আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে কোনো অভিযোগ বা কোনো পরিবেশ খারাপ হয়নি, সুষ্ঠু সুন্দর পরিবেশে রয়েছে। সবাই মুখিয়ে আছেন আগামীকাল সকাল যে 7:30টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট দেওয়ার জন্য। সব জায়গায় একটি উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকে ঢাকা থেকে ছুটিতে এসেছেন যে ভোট দেওয়ার জন্য। একটি উৎসবের আমেজ আমরা দিনভর লক্ষ্য করেছি। ভোটাররা অপেক্ষায় আছেন আগামীকাল যে সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট দেওয়ার অপেক্ষায় সবাই আছেন। ধন্যবাদ আপনাকে ফরহাদ খান। যেমনটি বলছিলেন রেদওয়ান, উনি আমরা দেখছিলাম যে সার্বিক আসলে ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে ভোটের ঠিক আগ মুহূর্তে পরিস্থিতি কি ছিল, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি এবং সার্বিক বিষয়ে আমরা জানছিলাম। কিছু কিছু জায়গায় আসলে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েছে, সেটি আসলে নানা প্রশ্নের জন্ম দেয়। তবুও কিন্তু আমরা বড় ধরনের কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত আমরা দেখিনি, এবং আমরা আশা করতে পারি যে আগামীকালকের ভোট নিশ্চয়ই আমরা ভোট উৎসবের আমেজ নিয়ে শুরু করতে পারবো। আশা করব যে আমরা নিজেরাও নিজেদের মধ্যে আলোচনাটা একটু বাড়াই। সাথীকে বলতে চাই, সাথী কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি আসলে এই যে দেশের ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরের পরিস্থিতি আমরা জানতে পারলাম যে ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু প্রতিটি নির্বাচনের আগে আমরা এমন বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই যে নানা রাজনৈতিক দলের মধ্যে তাদের মধ্যে কোন্দল থাকে, তারা অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের করে একজন একজনের বিরুদ্ধে। তারপরও আমরা আশাবাদী উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হবে এবং আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাবো। আপনার প্রেডিকশন কি সাথে আমি যদি বলি যে কালকে কেমন নির্বাচন হবে, আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত? আমি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বলি, নির্বাচন কমিশনের সার্বিক সহযোগিতার কথা বলি, বা সবকিছু মিলে পরিবেশ যেটি দেখছি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো। এবং এই যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা, এটি আসলে নির্বাচনের অলংকারই বলতে পারি, কারণ এরকম ঘটনার জন্যই আমাদের নির্বাচনগুলো অনেক বেশি কিছু ঘটনা আসলে থাকবেই। এই ঘটনা ঘিরেই আসলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এবং অপ্রীতিকর ঘটনা খুব বড় আকারে কিন্তু আমরা এখনো পাইনি। সে ধরনের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সবকিছুই বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর আয়ত্তের মধ্যেই রয়েছে। আমরা মোটামুটি সব বিভাগ থেকেই তো খবর পেয়েছি, যেমন রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দেশের বড় বড় বিভাগগুলোতে আসলে আমরা সব ধরনের খবর পেয়েছি। রাজধানীর ভিতরেও কিন্তু আমরা যুক্ত ছিলাম আমাদের সহকর্মীদের সঙ্গে। জি, আরও আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবে। আমরা কি একটা বিরতিতে এই মুহূর্তে যাব? বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা আরও কথা বলবো এবং ভোটারদের জানানোর চেষ্টা করব যে নির্বাচনের সমীকরণ আসলে কোন দিকে গড়াচ্ছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কি বলছেন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস ভোটের উৎসব পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল দেখছেন। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দেখছেন বিআরবি কেবলস ভোটের উৎসব পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনের নানা সমীকরণ নিয়ে কথা বলছি। রাত পোহালেই ভোট, আর মাত্র কয়েক ঘন্টা, এবং সাথী এবং জুই আর মাত্র 5 ঘন্টা বাকি নির্বাচনের, এবং খুবই টান টান উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নানা রকমের তথ্য আমরা পেলাম। কিছু ছোটোখাটো ঘটনা ছিল
বিচ্ছিন্ন কিছু ঘটনা যদিও প্রশ্নের জন্ম দেয়, তারপর কিন্তু আমরা বলতে পারি যে কোনো বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখনো তৈরি হয়নি, যেটি আসলে একেবারে খুব বেশি প্রশ্নবিদ্ধ করতে পারে আগামীকালকে। আর সাধারণত রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো অভিযোগ পাল্টা অভিযোগ থাকে। আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন সহ আমরা যদি মানে বিশ্বের বড় বড় দেশগুলো নির্বাচনের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এসব বিষয় এসব চিত্র আসলে লক্ষ্য এবারে করি। নির্বাচনটা নিঃসন্দেহে অনেক বেশি চ্যালেঞ্জিং এই কারণে, কারণ প্রায় 1.5 যুগ পরে এই নির্বাচন হচ্ছে এবং এর আগের নির্বাচনগুলো কিন্তু সেই অর্থে সত্যিকারের কোনো নির্বাচন ছিল না, সেগুলোকে আমরা ডামি নির্বাচন বলতে পারি। কিন্তু আমরা আশা করব সব ভোটার যারা আছেন তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে আমাদের আগামী সরকার গঠনে সহায়তা করবেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু জানতে পারবো আসলে কি হচ্ছে। সেই মাহেন্দ্র খন কিন্তু একদম এগিয়ে এসেছে। আমরা যদি বলি একেবারে মাত্র 5 ঘন্টা 48 মিনিট 17 সেকেন্ড বাকি আছে এই মুহূর্তে নির্বাচনের আগে, এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কালো টাকার ব্যবহার, ভোট ব্যাংক সবকিছুই আমরা আসলে জানতে পারলাম আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, ঢাকা এবং ঢাকার বাইরের প্রতিনিধিদের কাছ থেকে। তো এদের মাধ্যমে আসলে আমরা যতটুকু দর্শকদের জানাতে পারলাম যে এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পাইনি। এবং অর্থাৎ 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে, শেষ হবে হচ্ছে 4:30টায়। একটু দর্শকদের উদ্দেশ্যে বিষয় না বলে নয়, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি কিন্তু আমরা আমাদের সাংবাদিক সহকর্মী যারা আছে তাদেরকে বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ তারা কিন্তু একইভাবে তৎপর আছে মাঠে এবং তারা দিন রাত এক হয়ে সর্বশেষ তথ্যগুলো আমাদের সামনে তাদের মাধ্যমে আমরা জানাতে পারছি। এটা তো আসলে আমাদের কাজই, কাজ করতে গেলে তো কাজ করতেই হবে। যার যার কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করবে, গণমাধ্যম কর্মীরা সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে আগামীকালকের নির্বাচন, আজকের নির্বাচন, আগামীকালকে বললে ভুল হবে, আর মাত্র 5 ঘন্টা বাকি। আজকের নির্বাচন নিশ্চয়ই আমরা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো। নিশ্চয়ই। দর্শক, আমরা আসলে নির্বাচনের নানা সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের প্রত্যেকটি বিভাগ থেকেই প্রায় আসলে আমাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন কিংবা বিশিষ্টজন এবং গণমাধ্যম কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা আবারও বরিশালে চলে যেতে চাই এবং বরিশালে গণমাধ্যম কর্মী অনিকেত মাসুদ, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমীকরণগুলো বিরতির আগে আপনার কাছ থেকে শুনছিলাম, বিএনপি, জামায়াত, বাসদ, একটু আপনার কাছে জানতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তো জানলামই, একটু নারী সংশ্লিষ্ট ইস্যুগুলো বলবেন, মানে নারী ভোটার, নারীদের আসলে এগিয়ে যাওয়ার বিষয়গুলো, নারীদের ক্ষমতায়ন বরিশালের মানুষ আসলে কীভাবে দেখে? বরিশাল থেকে শুভেচ্ছা আবারও। বরিশালের যে এই অঞ্চলের নারীরা কিন্তু জন্মের পর থেকেই বিভিন্ন ঝড় ঝঞ্ঝার সঙ্গে প্রতিকূলতা পাড়ি দিয়ে আজকে তারা বড় হয়েছেন। তো আমি একটা মজার বিষয় দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পরে বরিশালের অন্যান্য ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও বেশ সক্রিয় হয়েছে তাদের ভোট প্রদান, এবং ভোট প্রদান শেষে তাদের যে নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধির কাছ থেকে তাদের প্রাপ্য যে ন্যায্যটুকু আদায় করে নেয়ার যে পদ্ধতি, তাও তারা জানে। তারা সবাই, আমি অধিকাংশ নারী ভোটারদের মধ্যে দেখেছি তারা খুব উৎফুল্লের সাথে কালকে ভোট দিতে যাবে নির্ভয়, এবং ভোট শেষে তারা তাদের যে অধিকার তাও আদায় করে নেবে। কিন্তু মানে কষ্টের বিষয় হচ্ছে যে প্রার্থীরা কিন্তু বরাবরই নারীদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এবারও তার ব্যতিক্রম নয়। বরিশাল বিভাগে 2জন মাত্র নারী জনপ্রতিনিধি নির্বাচন করছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য, এই বিষয়টিও কষ্টের। তো আসলে দেখা যায় কি, নির্বাচনের পর যারা জনপ্রতিনিধি হন তারা তো আসলে পুরুষ, তো আমরা স্বাভাবিকভাবে পুরুষরা তো পুরুষদের মানে অধিকার আদায়ের জন্যই অগ্রগামী থাকবো আগে, তারপর নারীদের। তো এক্ষেত্রে বরিশাল বিভাগের কথা যদি বলি, মাত্র 2জন নারী প্রার্থী, হ্যাঁ, তো তারা হয়তো বা তার সংশ্লিষ্ট আসলে নারীদের মানুষের অধিকার আদায়ের জন্যই তো কাজ করবো, রাইট? নারী পুরুষ নির্বিশেষে সমান বিষয়টা এরকম না, বিষয়টাতে এমনই হওয়া উচিত। আচ্ছা, বিষয়টা এমনই হওয়া উচিত, কিন্তু আসলে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটে কিন্তু দেখা যায় যে আসলে আমাদের এই ভেদাভেদটা এখনো আছে। কিন্তু বরিশালের যে প্রার্থীরা তারা কিন্তু সমানভাবে নারী ভোটারদের আকর্ষণের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান বৃদ্ধি, তারপর বিদেশে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে প্রেরণ, তারপর কুটির শিল্প, হস্তশিল্প, এই সব যে কাজগুলো আছে, এই কাজে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের যে অর্থনৈতিক মুক্তি, এই মুক্তির প্রলোভনও কিন্তু আমাদের ভোটাররা দিচ্ছেন, প্রার্থীরা দিচ্ছেন। তো আমরা আসলে দেখতে চাই যে পুরুষদের অধিকার আদায়ের পাশাপাশি নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রেও এই যে পুরুষ জনপ্রতিনিধি যারা আছে তারা কতটুকু সচেষ্ট থাকে। তবে আমি নারীদের একাধিক ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আমরা এখন কথা বলতে শিখেছি, আমাদের যদি অধিকার তারা নিশ্চিতভাবে না দেয় তাহলে আমরা তা আদায় করে নিতে পারবো। এমনকি আপনারা দেখবেন যে
এই একবিংশ শতাব্দীর নারীরা কিন্তু মাঠে ময়দানে পুরুষের পাশাপাশি সমান তালে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে যাচ্ছে। তো আমি মনে করি যদি জনপ্রতিনিধিরা তাদের নির্ধারিত যে অধিকারটুকু আছে তা যদি তা নিশ্চিত না করে, আমার এই অন্তত বরিশালের সংগ্রামী নারীরা তা আদায় করে নিতে পারবে। জি, অনিকেত মাসুদ, আরেকটি বিষয় আপনার কথা প্রসঙ্গে জি। একটু আমি প্রশ্ন করতে চাই। আচ্ছা, বরিশালে দেশের বাইরে প্রবাসী নারীর সংখ্যা কেমন হতে পারে, মানে ধারণা করতে পারেন? মানে এই সংখ্যাটা কি বেশি না কম? মানে আমি যদি সিলেটের তো অনেক বেশি, নারী পুরুষ নির্বিশেষে সবাই অনেকেই মানে আছেন, বরিশালের কি অবস্থা? বরিশালে আসলে পুরুষরাই বেশিরভাগ বিদেশে যান আর কি, নারীদের সংখ্যা আনুপাতিক হারে খুবই কম। শহর অঞ্চলে তো নাই বলতে গেলে, কিন্তু গ্রাম অঞ্চলে কিছুটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু তা আনুপাতিক হারে খুবই কম। কারণ আমাদের এই অঞ্চলের নারীরা খেতে খামারে যে ফসল ফলে তার সহায়ক হিসেবে কাজ করেন। শহরতলির যে নারীরা তারা বিভিন্ন ছোট দুই একটা কলকারখানা আছে, তাদের সেই কলকারখানায় কাজ করতে দেখা যায়। তারা পুরুষের যে অর্থনৈতিক আয় এর পাশাপাশি খুব কিঞ্চিত অর্থনৈতিক সহায়তা করতে পারে। এর জন্য মানে অন্যান্য অঞ্চলের তুলনায় বরিশালের নারীরা কর্মক্ষেত্রে অনেকটা পিছিয়ে। আর এর প্রধান কারণ হচ্ছে বরিশালে কর্মক্ষেত্রের সুযোগও অনেক কম। জি, অনিকেত মাসুদ, আপনার সঙ্গে আমি একটু দ্বিমত করব যে ঘরের কাজ যখন নারীরা করে সেই কাজও কিন্তু কোনো অংশে কম নয়। আমি যদি বলি যে এই যে ভোট আসলে, এই নির্বাচন আসলে নারীদেরকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় বলতে কার্ড হিসেবে ব্যবহার করা হয়, যে নারীদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আসলে বাস্তবায়িত হওয়ার কোনো লক্ষণ দেখি না। আপনি কি অতীতে লক্ষ্য করেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতিতে নারীদের নিয়ে কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন হয়েছে, এরকম কি আপনার কখনো মনে পড়ে? কখনোই মনে পড়ে না। রাষ্ট্র কর্তৃক কিছু নির্ধারিত সুযোগ সুবিধা নারীরা পেয়েছেন এই দক্ষিণ অঞ্চলের, কিন্তু জনপ্রতিনিধিদের দ্বারা নারীরা কোনো সুযোগ সুবিধা বা পেয়েছেন বা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এরকম দৃশ্য বরিশালে নাই। জি, নিশ্চয়ই। আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছে, জুই এবং সাথী। আপনারা আমি কি মনে করেন? যোগ করতে চাই যে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোট কেন্দ্রে আলাদা কিউ অথবা প্রথা রাখা হয়েছে যেটি আমরা জানি, সেটি আসলে কতটুকু নিরাপদ। এবং আমরা জানি না কিছু প্রত্যন্ত গ্রামীণ এলাকা রয়েছে, সেখানে নারী ভোটাররা গণপরিবহন এবং বিভিন্ন মাধ্যমে ভোট কেন্দ্রে আসবেন। তো এই যে সার্বিক পরিস্থিতিটি, এটি আসলে কতটুকু সন্তোষজনক, এখন পর্যন্ত সেটি তৈরি হয়েছে কিনা এবং কতটুকু আসলে এটি করতে সক্ষম হয়েছে আমরা। ভোট কেন্দ্রে নারীদেরকে আসা এবং ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নারীদের জন্য বিশেষায়িত, মাসুদ যদি একটু বলতেন যে আসলে সার্বিক বিষয়টি। আপনি যেমনটি বললেন, আপনার তথ্য ঠিক আছে। বরিশালে বিভাগের মধ্যে 13টি উপজেলা আছে যা দুর্গম হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। তো এই যে দুর্গম এলাকা যাতায়াত খুবই কঠিন, কিন্তু এখানে আশার আলো হচ্ছে যে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, মানে নেতাকর্মী থাকবেন, এবং সেই সঙ্গে কিন্তু বরিশাল বিভাগে বেশ কিছু ইসলামিক দল রয়েছে, সেই ইসলামিক দলের নারী ভোটাররা আসলে কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা শিকার হয়েছেন কিনা এখন পর্যন্ত, ধর্মীয় পোশাক নিয়ে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে কিনা এখন পর্যন্ত, সে বিষয়ে যদি বলতেন। এইরকম কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। আর আগের যে বিষয়টা, যে নারী ভোটারদের কেন্দ্রে আসলে রাজনৈতিক নেতাকর্মীরাই তাদের প্রার্থীর ভোট ব্যাংক বাড়ানোর জন্য নিয়ে যাবে। তো এই যে যাতায়াতের যে একটা অসুবিধা, এই অসুবিধা তারাই দূর করবে যারা প্রার্থীর লোকজন আছেন। আর রাজনৈতিক মাঠে বা জনসাধারণের মাঝে নারীদের নিয়ে কোনো অপ্রীতিকর, মানে পোশাক কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনা আমি নির্বাচনকালীন সময় পাইনি। জি, মানে বেশ কিছু তথ্য কিন্তু জানা গেল। আমারও কাছে একটা জিনিস মনে হয় যে মানে অনিকেত মাসুদ, যে অনেক সময় যেমন হয় না যে ভোট কেন্দ্রে সমস্যা হয়, ভোট কেন্দ্রে গন্ডগোল লাগে, অনেক সময় বলা হয় যে ভোট কেন্দ্রে গন্ডগোল হতে পারে, তাহলে হচ্ছে নারীদের আসলে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তো এই ধরনের গুজব কিন্তু আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকভাবে দেখতে পাই, এবং এটা কিন্তু এআই খুবই সক্রিয় একটি ভূমিকা পালন করছে বর্তমান সময়ে সেসব আমরা গুজব দেখতে পাই, কিংবা বাস্তবেও যে ঘটে না তা নয়। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যে বিষয়টি আমি অনিকেত মাসুদের কাছে জানতে চাই, একটি ব্যাপার আছে যে এবারে ইশতেহারে একটি বৈচিত্র্য লক্ষ্য করা গেছে যে কিছু দল নারীদের ক্ষেত্রে নীতি নৈতিকতার উপর বেশি জোর দিয়েছে, আবার কিছু দল নারীদের অধিকার আদায়ের থেকে নারীদের সুরক্ষার ব্যাপারে তারা খুবই তৎপর আছে আমি বলবো। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বড় দুই রাজনৈতিক দলই নিশ্চুপ। এটা কেন হয়? এবং যেখানে আমাদের মোট ভোটারের অর্ধেকই নারী, তাহলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত
কে করবে, কারা করবে? অনিকেত মাসুদের কাছে প্রশ্ন আপনার নিশ্চয়ই। জি। অনিকেত মাসুদ নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আসলে নারীদের অধিকার নিশ্চিতের কাজ তো জনপ্রতিনিধিদেরই। তো আমরা আসলে দুঃখের সঙ্গে খেয়াল করছি যে নারীদেরকে কিন্তু আমরা এই একবিংশ শতাব্দীতেও ঘরের মধ্যে বন্দি করেই রাখতে চাই। আপনি দেখবেন স্পষ্টভাবে নারীদের উন্নয়ন, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, নারীরা পুরুষদের পাশাপাশি সমানভাবে কাজ করবে, এইরকম কোনো প্রতিশ্রুতি স্পষ্টভাবে রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে আমরা পাই না। আর যদি গুটি কয়েক রাজনৈতিক প্রার্থী এইরকম প্রতিশ্রুতি দেয়ও, নির্বাচনের পর আসলে তা কতটুকু মাঠে কার্যকর হয় তা আমরা এত বছরে দেখেছি। হ্যাঁ, তো নারীদের আমরা চাই যে নারী সবসময় পুরুষের সাথে থাকবে। ভোটের মাঠে যেভাবে অর্ধেক ভোট নারী দেয়, কাজের ক্ষেত্রে বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও নারীদের মূল্যায়ন করা হবে ঠিক সমানে সমান অর্ধেক। তো এক্ষেত্রে আমি আগেই বলেছি যে বরিশালে মাত্র 2জন বিভাগ জুড়ে 21 আসনে 2জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা কিন্তু পুরুষ হিসেবে আমার লজ্জারও। কারণ অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আর কয়েক ঘন্টা পরে আসলে ভোট, আমরা কালকের অপেক্ষায় রয়েছি, অর্থাৎ 5 ঘন্টা প্রায় পরে ভোট। কালকে আসলে দেখা যাক কি হয়। আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো পরবর্তীতে নিশ্চয়ই জানবো। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা ভোটের সমীকরণ নিয়ে সারা দেশের যে আমাদের নানা বিভাগীয় শহর থেকে আমাদের যারা রয়েছেন, আমাদের সহকর্মী যারা বিশিষ্টজন, তারা আসলে নানা বিষয় নিয়ে বলছিলেন কালকে কি হতে পারে কিংবা আজকের কি অবস্থা। দেখছেন বিশেষ আয়োজন বিআরবি ক্যাবস ভোটের উৎসব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। ভোটের উৎসবে এই ছিল আমাদের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।